দর্শক, শুরুতেই 2024-25 অর্থ বছরের বাজেটের খবর। সংকটের এই সময়ে প্রবৃদ্ধি নয় বরং অর্থনীতিকে সুরক্ষা দেয় এমন বাজেট চায় গবেষণা সংস্থা সিপিডি। অর্থনীতি স্বাধীন পর্যালোচনা অনুষ্ঠানে সংস্থার গবেষণা পরিচালক জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার, তাই আসছে যে বাজেট সেতে নিতে হবে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ। এছাড়া আর্থিক ও রাজস্ব খাত সংস্কারেও বাজেটে উদ্যোগ আশা করে সিপিডি। সামষ্টিক অর্থনীতির গতিবিধি পর্যালোচনাও আসছে বাজেটে। প্রয়োজনীয় উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরতে এ আয়োজন গবেষণা সংস্থা সিপিডির। এতে বলা হয়, স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে অর্থনীতি, যেজন্য সরকারের ব্যর্থতার দায় দেখছে সংস্থাটি। এক্ষেত্রে শুধুমাত্র সরকার যে উদ্যোগ কিছু নিয়েছেন, সে উদ্যোগগুলো অপর্যাপ্ত। বিভিন্ন তথ্যউপাত্ত তুলে ধরে বলা হয়, অর্থনীতির আয়তন বাড়লেও সেই তুলনায় পাল্লা দিয়ে তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান। এজন্য প্রয়োজনীয় বিনিয়োগের ঘাটতিকে দায়ী করে সিপিডি। সংস্থার গবেষণা পরিচালক বলেন, আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে যথাযথ উদ্যোগ নেয়নি সরকার। এ সময় প্রবৃদ্ধির পেছনে না ছুটে সংকট সামলে সুরক্ষার বাজেট তৈরির পরামর্শ দেন তিনি। এই বেসরকারি কম বিনিয়োগের পিছনে সরকারের কিন্তু বেসরকারি ব্যাংকিং খাত থেকে উচ্চ ঋণ নেওয়াও কিন্তু একটা দায়ী। যে বর্তমান প্রেক্ষাপটে উচ্চ প্রবৃদ্ধির টার্গেট ধরে এগোনোর চেয়ে সামষ্টিক স্থিতিশীলতা অর্জনটাই সরকারের বেশি প্রাধিকার পাওয়া উচিত। এই চ্যালেঞ্জ উপলব্ধি করে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, আদতে সেগুলো কাজে দিচ্ছে কিনা, অথবা কাজে যদি না দেয় তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই জায়গাগুলোতে সঠিক উদ্যোগের আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, এখনো বহু দেশের তুলনায় চড়া বাংলাদেশের পণ্যমূল্য, তাই আসছে বাজেটে এটি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের দাবি জানান তিনি। আমরা আয় করি কম, অথচ আমাদের খাবারের পিছনে ব্যয় করতে হয় সবচেয়ে বেশি। আমরা কোন অর্থনীতিতে রয়েছে? দক্ষিণ এশিয়ার যে দেশের দিকে আঙ্গুল দেখাতাম যে ওদের মূল্যস্ফীতি এত বেশি, আমাদের এত কম, সেই শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি। সুতরাং এই যে আমাদের দুর্ভাগ্য যে আমরা মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। এ সময় বিদ্যুৎ জ্বালানি খাতের সমন্বিত পরিকল্পনার সমালোচনা করেন বক্তারা। পরামর্শ দেন রাজস্ব আহরণের প্রক্রিয়া সহজ করারও। জ্বালানি এবং বিদ্যুৎ খাতের জন্য অনেক ক্ষেত্রে খুবই শর্ট টার্ম ঋণ নেওয়া হচ্ছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণকালে জিডিপির অনুপাতে রাজস্ব আদায় বড় লক্ষ্যমাত্রা ছিল সরকারের, কিন্তু গেল কয়েক বছর ধরে তা আটকে আছে প্রায় একই জায়গাতে। অথচ এই সময়ে প্রবৃদ্ধি হয়েছে ধারাবাহিকভাবে। তাই বিশ্লেষকরা বলছেন, এই চক্র থেকে বের হতে আমূল একটা পরিবর্তন আনতে হবে। আদায়ের কৌশল এবং প্রযুক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে হবে, বিনিয়োগ বাড়াতে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র মেগাসিটি ঢাকা, যেখান থেকে যোগান আসে মোট জিডিপির অর্ধেকের বেশি। গেল 50 বছরে এই শহরের প্রতিটি প্রান্তে বড় বদল এসেছে অর্থনীতির বিচারে। তারই একটি রমনা। 6 দশক আগে এখানকার প্রতি বিঘা প্লটের দাম ছিল 40,000 টাকা। আশ্চর্যের তথ্য হলো, এখনও তা আটকে আছে একই অঙ্কে। অথচ এক একটি ফ্ল্যাটের দাম উঠেছে 4 কোটি টাকা পর্যন্ত। কিন্তু সেই তুলনায় রাজস্ব পাচ্ছে না সরকার। আর এসব পদ্ধতিগত সংস্কারের অভাবে প্রত্যাশিত হারে বাড়ছে না রাজস্ব আদায়। দেশে এখনও জিডিপির অনুপাতে রাজস্ব আয় 10%-এর নিচে, অথচ পাশের দেশ ভারতে তা প্রায় দ্বিগুণ। একই কাতারে থাইল্যান্ড এবং ফিলিপিন্স। আর ইন্দোনেশিয়া কিংবা সমসাময়িক আরও কটি দেশ আছে বেশ খানিকটা উপরে। বাংলাদেশে ধনী হওয়ার যে হার, সেটা কিন্তু অনেক বেশি অন্যান্য দেশ থেকে, অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে অনেক বেশি। অনেক ধনী হচ্ছে মানুষ, কিন্তু সেইভাবে কর আদায় হচ্ছে না। ইনফরমাল সেক্টর এটা ওটাতে আমি নিচ্ছি কি নিচ্ছি না, সেইটা আমার এখানে এসে রেভিনিউতে এসে যুক্ত হচ্ছে না। আর বড় বড় প্রকল্পে দেখছি যে আমি আগেই মাফ করে দিছি, তোমার কর দিতে হবে না। এখন এমন কি, এখন আমি ওখানে ভ্যাট বসাতে চাচ্ছি, সেটাও বলছে যে জনগণের কষ্ট হবে। দেশে এক যুগ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে দেশের অর্থনীতির আয়তন। বিবিএস-এর হিসাবে শেষ 4 বছরে গড় প্রবৃদ্ধি ছিল প্রায় 7.5%। এ সময় জিডিপির আকার 35 লাখ কোটি টাকা থেকে উঠে গেছে 50 লাখ কোটির উপরে। কিন্তু একই সময়ে সেই অনুপাতে রাজস্ব আদায় 7.25% থেকে আটকে আছে 7.8-এর ঘরে। অথচ আগামী 2 বছরে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার সময়ে এই হার নেয়ার লক্ষ্য 11.5%। তাহলে কিভাবে অর্জিত হবে এই লক্ষ্য?
যদি প্রবৃদ্ধি এত হবে তাহলে তো আয়ও বেড়েছে, আয় বাড়লে তো তার উপর কর আহরণ হওয়ার কথা। তাহলে হয় প্রবৃদ্ধির হিসাবে সমস্যা আছে, অথবা আয়কে আমাদের করের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে দক্ষতার অভাব আছে। $1 রেভিনিউ দিয়ে আমি কত টাকা জিডিপি করছি? বাংলাদেশ ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট কান্ট্রি ওই সেন্সে। এটা আমার হিসাব একটা ধারণা, কিন্তু এইভাবে আমরা চিন্তা করি না। আমার কাছে মনে হয় যে রেভিনিউ আহরণ করা, সেখানে যে রিফর্মগুলো করা দরকার সেগুলা আমাদের দ্রুত করতে হবে। 4 বছর আগেও দেশের জিডিপির অনুপাতে বিনিয়োগ ছিল 31%, কিন্তু নানা পদক্ষেপ ও নীতি কৌশলের পরও তা আটকে আছে একই বৃত্তে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। আগামী অর্থবছর থেকে টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য কেনার আওতায় যুক্ত হবেন মধ্যবিত্তরা। সেই সাথে 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি হবে এই সংস্থাটির পণ্য। রাজধানীর পল্লবীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনে কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, এবার চালের উৎপাদন ভালো, উন্মুক্ত রাখা হয়েছে আমদানিও, ফলে দাম স্থিতিশীল থাকবে বলে আশাবাদী তিনি। দামের ভারে নাকাল যখন দেশের মানুষ, তখন টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সরকার। কলেবর বড় করে আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তের জন্য পণ্য বিক্রির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এজন্য নেওয়া হচ্ছে রাশিয়ার সহযোগিতা। এই যে টিসিবির যে সংগ্রহ, এটা আমরা রাশিয়ার সাথে একটা চুক্তি সই হয়েছে, আরো কয়েকটা দেশের সাথে আমরা চুক্তি সই করার চেষ্টা করতেছি। মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি, আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে। মধ্যবিত্তের সুখবরের জন্য অপেক্ষা করতে হলেও নিম্নবিত্তরা এবার 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল ও 30 টাকা দরে 5 কেজি চাল কিনতে পারছেন ফ্যামিলি কার্ডধারীরা। তবে বিশেষ বরাদ্দে শুধু ঢাকায় 70 টাকায় 1 কেজি চিনি বিক্রি করবে টিসিবি। লাভটা আমাদের এই যে বাজার থেকে একটু কম পাচ্ছে, কিন্তু এটা থেকে আমাদের চলে না। আমাদের মাসের যতটুক লাগে ততটুক যদি আমরা পাই তাহলে আমরা খুশি। আমার সংসারের 9 জন মানুষ, আমার 5 কেজি চাল মনে করে একবারেই লাগে, তাহলে আমার এই সংসার কি 5 কেজি চাল দিয়ে চলে? মানে চাহিদা তো পূরণ হচ্ছে না, যা দিচ্ছে তাতে আমাদের চলে যাচ্ছে, এই আর কি। চিন্তাপ্রসূত এ মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে দাবি করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনায় ত্রুটি না রাখতে চাল আমদানি মুক্ত রাখা হয়েছে। এবারও আমাদের খুব ভালো ধানের ফলন হয়েছে। আমাদের খাদ্য বিভাগ ধান এবং চাল সংগ্রহ করতেছে। আমরা আশা করি যে আমাদের ধানের যে উৎপাদন এবং চালের যে মূল্য, ইনশাল্লাহ চালের মূল্যটাও আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আগামী অর্থ বছর থেকে 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি হবে নিত্যপণ্য। বললাম যে পার্মানেন্ট যে আমাদের দোকানগুলি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ফর্দ অনুযায়ী বাজার করার অভ্যাস একেবারেই ভুলতে বসেছেন সাধারণ মানুষ। উল্টো চড়া দামে হতাশ হয়ে তাদের ফিরতে হচ্ছে বড় একটা অংশকে। ক্রেতারা বলছেন যে দীর্ঘদিনের এই অস্বস্তি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে। গাজীপুর সিটি কর্পোরেশনের হিসাব কর্মকর্তা নজরুল ইসলাম কর্পোরেশনের বিশাল হিসাব ঠিকঠাক করতে পারলেও গলদঘর্ম হচ্ছেন নিজ সংসারের বাজেটের ফর্দের হিসাবে। 4 সদস্যের পরিবারের এই কর্তা বলছেন, বাজারে এসে ছাটখাট করতে হয় চাহিদার। প্রত্যেকটা জিনিসের দামই বেশি। এখন মানুষ কেউ কমা খাচ্ছে, আবার যার হয়তো জমানো টাকা আছে ভেঙে খাচ্ছে, এছাড়া আর কোনো উপায় নেই। এই সরকারি কর্মকর্তার চেয়ে এক ধাপ বেশি কষ্টে বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ মিজানুর রহমান। রাজধানীর শান্তিনগরে বাজার করতে এসে অভিযোগ, নানা অজুহাতে ব্যবসায়ীরা বাড়িয়েই চলছে পণ্যের দাম। ক্ষোভ জানালেন সরকারি সংস্থাগুলোর তদারকি কর্মকাণ্ডে। হুট করে পেঁয়াজের দাম বাড়া দিয়েছে। কিছুদিন আগে আলুর রেট কত টাকা ছিল, আজকে দেখেন আলু 80 টাকা করে। এগুলা কারো মাথা ব্যথা আছে? আমার মধ্যবিত্ত, আমাদের জন্য খুব কষ্ট, মানে বলার মতো না। ইচ্ছা থাকলেও আমরা খাইতে পারি না। বাজারে বেশিরভাগ পণ্যের দামই বাড়তি। তার উপর কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, মশলা জাতীয় পণ্যের দর ততই অস্থির হয়ে উঠছে। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা বেড়ে এই বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা দরে, আর কেজিতে 20 টাকা বেড়েছে রসুনের দর। বাড়তি দামের তালিকায় রয়েছে আদা সহ মশলার দামও। এলাস্টের তো আগের থেকে দামটা বাড়ছে, তারপর লংটাও বাড়ছে। কিছু কিছু প্রোডাক্ট আগের দামে আছে, আর কিছু কিছু প্রোডাক্ট দাম বাড়ছে। কাঁচামরিচ, টমেটো এর সিজন শেষ, এগুলোর দাম এমনিতে বাড়ে। যেমন শসার দাম এই সিজনটা, এটার সিজন শেষ, আরেক
পড়লে আইব ওইটা আবার দাম কম থাকবে। এখন কোরবানির ঈদ সামনে, একটু চাহিদা বেশি, ব্যবসা যারা করে ওদের ভিতরে মুনাফা করার একটাই থাকেই, ওনারা এই সময়টায় কিছু ব্যবসা করে। গেল সপ্তাহের চেয়ে দাম কমলেও আগের বাড়তি দরই বিক্রি হচ্ছে মাছ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। গেল মাসে দেশে রেমিটেন্স এসেছে $225 কোটি, যা এপ্রিলের তুলনায় $21 কোটি বেশি। ধারণা করা হচ্ছে সরকারিভাবে ডলারের দর বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এই আয় বছর ব্যবধানে বেড়েছে $56 কোটি বা 33% উপরে। সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে প্রবাসীরা দেশে পাঠালেন $2136 কোটি, যা গেল অর্থ বছরের একই সময়ে ছিল $1940 কোটি। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর $7 বাড়িয়ে $117 নির্ধারণ করার মে মাসের প্রথম 26 দিনেই $2 বিলিয়ন মাইলফলক স্পর্শ করে প্রবাসী আয়। কুরবানির ঈদের আগেই বকেয়া প্রণোদনা সহ সব ধরনের নগদ সহায়তা প্রদানের দাবি জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে বলা হয়, করোনাকালীন বিশ্ব অর্থনীতির ধকল রয়ে গেছে এখনো, সাথে যুক্ত হয়েছে ভৌগোলিক নানা অস্থিরতা। ফলে গেল 8 মাসে ইউরোপ এবং আমেরিকার দেশের পোশাকের দাম কমেছে প্রায় 6 থেকে 18% পর্যন্ত। চলতি বছর মজুরিও বেড়েছে 56%। সরবরাহ সংকটের পরও বেড়েছে গ্যাস বিদ্যুতের দাম। এমন অবস্থায় আসছে ঈদের আগেই বকেয়া প্রণোদনা সহ সব ধরনের পাওনা পরিশোধের দাবি করছে সংগঠনটির নতুন সভাপতি এম এ মান্নান কোচি। ক্ষমতাবানদের রাজনৈতিক ছত্রছায়ায় দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। অর্থনৈতিক সংকট নিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম। বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো কালেই বর্তমান সময়ের মতো অর্থনৈতিক বৈষম্য ছিল না। জানান, দেশে চলমান অর্থনৈতিক দুরবস্থার পেছনে অপ্রয়োজনীয় মেগা প্রকল্প দায়ী। এ সময় ঋণ নির্ভর প্রকল্প বাস্তবায়নের সমালোচনা করে বলা হয়, আগামীতে অর্থনীতিকে আরও বিপদে ফেলতে পারে এই পদক্ষেপ। আসছে বাজেটে গণমানুষের জন্য কল্যাণকর উদ্যোগের আশা করেন বক্তারা। এই যে বিপর্যস্ত অবস্থা, সেগুলোর পেছনে যে এই অপ্রয়োজনীয় প্রকল্পের যে অবদান, সেটা আমি আমার ওখানে উল্লেখ করেছি। ইটস এন অলিগার্কি অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড এ ফিউ সুপার রিচ ইন্ডিভিজুয়ালস। বাড়তি কর, এই বাড়তি কর জনগণকে দিতে হচ্ছে মূল্যস্ফীতির কারণে, সংসার চলে না মানুষের। দর্শক, এরই সাথে শেষ করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।